গল্প। বিবাহের পালনীয় রীতিতে কিছু বিধি কখনো কখনো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেমন বিবাহ ও ফুলশয্যার মাঝে কাল রাত্রি। আমার এক শিষ্যার পুত্রের বিবাহে এমন কিছু ঘটেছিল যা আজও আমাকে শিহরিত করে। কি ঘটেছিল সেই রাতে? বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ফেললেন অরুন্ধতী। আজ ছিল তাঁর একমাত্র ছেলে ইন্দ্রনীলের বিয়ে, অথচ যে এমনটা হবে কে জানত। মাত্র 2 সপ্তাহ আগে তিনি মালিনীকে প্রথমবার দেখেছিলেন। মালিনী নিখুঁত পাত্রী, এমন কেউ যে তার জীবনে মেয়ের শূন্যতা পূরণ করবে। মালিনীর স্বভাব পুত্রবধূর নিখুঁত বর্ণনার সাথে মানানসই, সুন্দর, সরল এবং ঘরোয়া। তিনি খুশি হয়েছিলেন যে ইন্দ্রনীল মালিনীর বাবা মায়ের অনুরোধ অনুযায়ী দ্রুত বিয়েতে সম্মত হয়েছিল। মালিনীর মা নিরূপা আরো একটি শর্ত দিয়েছিলেন, 1 রাতের পরিবর্তে 3 রাতের জন্য কাল রাত্রি করতে হবে। বলা বাহুল্য, অরুন্ধতী এ বিষয়েও সম্মতি দিয়েছিলেন। আসলে একটি উপযুক্ত মেয়ের জন্য দীর্ঘ অনুসন্ধান শেষ হয়েছিল মালিনীর সাথে, যার মধ্যে একজন নিখুঁত পুত্রবধূর সমস্ত গুণ রয়েছে বলে মনে হয়েছিল অরুন্ধতীর। যে রান্না করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে, গান করতে, নাচতে, এক কথায় সব কাজে সমান দক্ষ, একই সঙ্গে শিক্ষিত এবং অসম্ভব সুন্দরী। সর্বোপরি ইন্দ্রনীলও তাকে পছন্দ করেছিল। তিনি শুনেছিলেন তার বন্ধুদের সাথে ফোন করার সময় ইন্দ্রনীল মালিনীর সৌন্দর্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিল। তার তীক্ষ্ণ বৈশিষ্ট্য, গভীর কালো চোখ, নিখুঁত সূক্ষ্ম নাক ও নমনীয় উজ্জ্বল ত্বক, এক কথায় মালিনীর সৌন্দর্য সবার মন জয় করেছিল। অরুন্ধতী সেদিনের ঘটনা এবং নববধূর গৃহপ্রবেশ অনুষ্ঠানের কথা ভাবছিলেন। প্রবেশদ্বারের কাছে নববধূর তৈরি করা ধান ভর্তি কলস এবং আলতা স্নিগ্ধ পায়ের ছাপ দেখে তাঁর হৃদয় অপরিসীম সুখে ভরে উঠল, যেন দেবী লক্ষ্মী তাঁদের প্রচুর সমৃদ্ধি, সুখ এবং সম্পদের আশীর্বাদ করতে তাঁর গৃহে প্রবেশ করেছেন। ঠিক তখনই নতুন কাজের মহিলাকে নিয়ে তাঁর চিন্তা হলো। তীক্ষ্ণ চোখে যে গৃহপ্রবেশ অনুষ্ঠান দেখছিল, তার কথা ভেবেই অরুন্ধতী কেঁপে উঠলেন, কারণ তার সম্পর্কে তিনি এমন কিছু শুনেছিলেন যা তাকে সংশয়ী করে তুলেছিল। অরুন্ধতী কোনো পূর্ণ সময়ের গৃহকর্মী নিয়োগের বিরুদ্ধে ছিলেন, কিন্তু ইন্দ্রনীল এবং তার স্বামী জেদের কাছে তাকে হার মানতে হয়েছিল। তিনি আরো বুঝতে পেরেছিলেন যে তার বাতজনিত হাঁটুর ব্যথার জন্য সাহায্যের প্রয়োজন। 1 সপ্তাহ হয়ে গেল দেবন্তী নতুন কাজের মেয়েটি এখানে এসেছিল, কিন্তু অরুন্ধতীর এখনো তার সম্পর্কে একই রকমের অনুভূতি। তিনি বারবার বলছিলেন, ওকে কি এখন আমরা ছাড়িয়ে দিতে পারি না? কিন্তু আফসোস, কেউ তার সাথে একমত হয়নি, কারণ দেবন্তী নিখুঁত ছিল। সে অনেক সূক্ষ্মতার সাথে ঘরের কাজকর্ম করত। একটা সময় ছিল না তাকে অলস বসে থাকতে দেখা গেছে। 1 সপ্তাহে দেবন্তী সবার পছন্দ ছাড়াও বাড়ির প্রত্যেকটা কোণ জেনে নিয়েছিল। সে অবশ্যই অরুন্ধতীর জীবনকে সহজ করে দিয়েছিল, কিন্তু কোনো কিছুই তাকে প্রভাবিত করতে পারেনি। কেউ এত নিখুঁত কিভাবে হতে পারে? ওর সাথে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। তবে এই মুহূর্তে দেবন্তীর কথা না ভেবে তিনি মালিনী এবং ইন্দ্রনীলের দীর্ঘ প্রসারিত কালরাত্রির কথা ভাবছিলেন। বেচারা বরকনেকে 3 রাত আলাদা ঘুমোতে হবে। এই নিয়ে তিনি মনে মনে একটু হাসলেনও। তারপর ভাবলেন, মাত্র তো 3টে রাত। এই ভেবে মনকে শান্ত রাখার চেষ্টা করলেন। তবু মনের অস্থিরতা চাপতে না পেরে তিনি বাড়ির চারপাশটায় পায়চারি করছিলেন। হল দিয়ে যাবার সময় তিনি স্টোর থেকে পায়েলের শব্দ শুনতে পেলেন। দেবন্তী, তুমি ওখানে? স্টোর রুমের দরজার বাইরে থেকে অরুন্ধতী জিজ্ঞেস করলেন। কেউ সাড়া দিল না। হয়তো কাজের বউটা আজ রাতে স্টোর রুমের ভেতরে ঘুমোচ্ছে, এই ভেবে অরুন্ধতী চলে গেলেন। কারণ অরুন্ধতী জানতেন
স্টোর রুমে মূল্যবান কিছু নেই। পরের দিন সকালে চিৎকার চেঁচামেচি শুনে অরুন্ধতী ছুটে নিচে নেমে এসে দেখলেন স্টোর রুমের সামনে ইন্দ্রনীল উন্মাদের মতো কাঁদছে। সামনে পড়ে রয়েছে তাদের 10 বছর বয়সী জার্মান শেপার্ড মোগলির মৃতদেহ। এটা কে করতে পারে মা? দরজাটাও তো বন্ধ ছিল। ইন্দ্রনীল কেঁদে ফেলল। দয়া করে নিজেকে কন্ট্রোল করো। আজ রাতে বউ ভাত, অতিথি অভ্যাগতদের জন্য তৈরি হতে হবে। আমরা পরে এই রহস্যের সমাধান করব, ঠিক আছে? চোখের জল মুছিয়ে ইন্দ্রনীলকে সান্ত্বনা দিলেন অরুন্ধতী। তারপর বাড়ির চাকরদের নির্দেশ দিলেন বাড়ির উঠোনে তার প্রিয় গাছের নিচে মোগলিকে কবর দিতে। তার অবশ্য কোনো সন্দেহ ছিল না এই কাজটা করেছে দেবন্তী। হয়তো সে একটা জাদুকরী, একটা নিশি। যদিও মোগলির জন্য তাঁর হৃদয় ব্যথিত হয়েছিল, তবে এটি এমন কিছু করার সময় ছিল না যা বাড়িতে অশুভ গুজব রটাবে। সময়টা ছিল শক্তিশালী হওয়ার, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার এবং বিবাহের আচার শেষ করার। তাড়াতাড়ি রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন অরুন্ধতী, কারণ এটিই ছিল মালিনীর এই পরিবারে প্রথম সকাল এবং বউ ভাতের দিন পরিবারের জন্য নতুন বধূর খাবার তৈরির প্রথম দিন। রান্নাঘরের কাছে যেতেই অরুন্ধতী সেই এক আওয়াজ শুনতে পেলেন, সেই পায়েলের আওয়াজ। হ্যাঁ, গত রাতে তিনি এই শব্দই শুনেছিলেন। অরুন্ধতীর মনে পড়ল এই আওয়াজ কার হতে পারে। রান্নাঘরের মধ্যে তিনি সেই দেবন্তীকেই দেখতে পেলেন। তুমি এখানে কি করছো? আমি শুধু নতুন বৌদিকে একটু সাহায্য করছি ম্যাম। রান্না করতে করতে মালিনী তার নতুন শাশুড়িকে মিষ্টি হেসে অভ্যর্থনা জানালো। কাল রাতে কোথায় ঘুমিয়েছিলে তুমি? বাইরে, কোয়ার্টারে। দেবন্তী উত্তর দিল। অরুন্ধতী ভাবলেন মিথ্যেবাদী। দেবন্তী কেন সত্যি কথা বলবে? সে নিশ্চয়ই একজন নিশি, যে তার ছেলে এবং পরিবারের পিছনে পড়েছে। এমন সময় চাকরদের চিৎকার শুনে অরুন্ধতী উঠোনের দিকে ছুটলেন। আরে, এটা কি? অরুন্ধতী দেখলেন এক পাল মৃত কাক উঠোনে পড়ে রয়েছে। একটা চাকর বলল, এটা খুব অশুভ ম্যাডাম। অরুন্ধতী সেখানে দাঁড়িয়ে জঘন্য দৃশ্য দেখে একেবারে স্থির হয়ে গেলেন। তাঁর শরীর হিম হয়ে যাচ্ছে, কারণ এমন কিছু এর আগে তিনি দেখেননি। দেখুন ম্যাডাম, কাকগুলো ঠিক স্টোর রুমের চারপাশে। হয়তো তারা স্টোর রুমের ভেতর যেতে চেয়েছিল। চাকরটি ঘরের নিচতলার দিকে ইশারা করল। দেবন্তী সেখানে ঘুমোচ্ছে ম্যাডাম, দয়া করে তার থেকে সাবধান থাকুন। পরের দুটি সকালে আরো অদ্ভুত ঘটনা ঘটল। চাকরটি দ্বিতীয় সকালে একটি মৃত পায়রা, তৃতীয় সকালে একটি মৃত বিড়াল দেখতে পায়, দুটোই আধ খাওয়া। সঙ্গে 13টি মৃত কাক স্টোর রুমের চারপাশে পড়ে আছে। চাকরদের নির্দেশ দেওয়া হয়েছিল আত্মীয়রা কিছু বোঝার আগেই ভোরবেলায় কাক এবং অন্যান্য সমস্ত মৃতদেহগুলো সরিয়ে ফেলার জন্য। এটা অরুন্ধতীর পক্ষে মেনে নেওয়া খুব কঠিন ছিল। তিনি অবিলম্বে তাঁর গুরুজিকে ডেকেছিলেন, যিনি বেনারস সফর থেকে ফিরে এসেছিলেন। বাড়ির পাশের উঠোন থেকে গুরুজি তাকে যে জিনিসটি আনতে বলেছিলেন তা হলো সেখানকার মাটি। গুরুজির সাথে দেখা করে তিনি সমস্ত কিছু বিস্তারিতভাবে বললেন। দাসী নিয়োগ, দ্রুত বিয়ে, পশুর মৃত্যু, অর্ধ খাওয়া মৃতদেহ এবং মৃত কাক। দয়া করে আমাকে বলুন গুরুজি, এসব কেন হচ্ছে? আমার কি করা উচিত? আমি কিভাবে আমার ছেলেকে এবং আমার পরিবারকে বাঁচাতে পারি? গুরুজি নিঃশব্দে মাটি হাতে নিয়ে চোখ বন্ধ করলেন। এটা তার। না 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 না, এটা হতে পারে না। নিজের সাথে নিজে যেন কথা বলছেন গুরুজি। কি হয়েছে? কি হয়েছে গুরুজি? আমাকে বলুন। অরুন্ধতী চিন্তিত হয়ে উঠলেন। তিনি গুরুজিকে এমন উদ্বিগ্ন হতে দেখেননি। আমি তাকে চিনি। আমি জানতাম সে একদিন আসবে। গুরুজি স্মৃতির সরণিতে ফিরে গেলেন। চোখ বন্ধ করে অস্ফুটে বললেন, একদিন এক দম্পতি তাদের বছর 4 মেয়েকে নিয়ে আমার কাছে এলেন। শিশুটির বাবা আমায় বললেন,
গুরুজি, আমার এই মেয়েটিকে নিয়ে খুব চিন্তিত। বছর 4 বয়স হলো, শুধু বুকের দুধ খায়, আর কিছু খায় না। আমরা তাকে রুটি, ফল, দই, এমনকি মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু কিছুই খায় না। আমি শিশুটির দিকে তাকালাম। ওর দৃষ্টি স্বাভাবিক নয়। আমাকে দেখে হাসলো, মনে হলো ব্যঙ্গের হাসি। শিশুটির কোষ্ঠী দেখতে চাইলাম। মেয়েটির মা ব্যাগ থেকে শিশুটির জন্ম পত্রিকা বের করে আমাকে দিলেন। সেই জন্ম পত্রিকা ভালো করে পড়ে বুঝলাম মেয়েটি একটি অভিশাপ নিয়ে জন্মগ্রহণ করেছে। এ এমন অভিশাপ যা এই জন্মেও তাকে অনুসরণ করছে, যে কারণে মেয়েটি সবচেয়ে অশুভ নক্ষত্রে জন্মগ্রহণ করেছে। শুধু তাই নয়, সেই রাতটি ছিল অমাবস্যার, চাঁদের রাত নয়। মেয়েটির কোষ্ঠীতে চাঁদ রয়েছে 8ম ঘরে, প্লুটো 4র্থ ঘরে। এটা শয়তানের রাশি। আমার কথা বুঝতে না পেরে তার বাবা অবিশ্বাসের চোখে আমার দিকে তাকালেন। সামনে বসা বেচারা মায়ের চোখে জল। শিশুটির মা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, আপনি কি বলতে চাইছেন গুরুজি? আমরা শুধু জানতে এসেছি কেন সে সাধারণ শিশুর মতো খাচ্ছে না। আমি বললাম, সে কখনোই শস্য বা ফল খাবে না, সেই শুধু খাবে মাংস। মাংস? কিন্তু আমরা তো নিরামিষাশী বাবা। মেয়েটির বাবা বললেন, হ্যাঁ, মাংস। আর সেই মাংস খাওয়া শুরু করবে কোনো সাধারণ মাংস দিয়ে নয়, বলির মাংস দিয়ে, বলির পশুর মাংস। পবিত্র গঙ্গা জল তাদের উপর ছিটিয়ে বললাম। মেয়েটির গায়ে গঙ্গা জল পড়া মাত্র সে কোঁকিয়ে কেঁদে উঠল। বাবা মা বিরক্ত হয়ে উঠে আশ্রম ছেড়ে চলে গেলেন। কিন্তু সেই ক্ষোভ ভুলে বছর 2 পরে তারা আবার আশ্রমে ফিরে এসেছিলেন। মেয়েটির বাবা বলেছিলেন, আমাদের ক্ষমা করুন গুরুজি, আপনি সেদিন ঠিক বলেছিলেন। সেদিন আপনি যা বলেছিলেন তেমনই ঘটনা ঘটেছিল। গ্রামে একটি ছাগল বলি দেওয়া হয়েছিল। যে পরিবারটি বলি দিয়েছিল তারা প্রত্যেকের বাড়িতে মাংস বিতরণ করেছিল। যখন আমাদের বাড়িতে দিতে আসে আমরা অস্বীকার করি, কিন্তু আমাদের মেয়েটি সেই কাঁচা মাংসের উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর থেকে ও মাংস খেতে শুরু করে। শুধুমাত্র শয়তানি সেই সময় সেই গ্রহের অবস্থানের অধীনে সেই অঞ্চলে জন্মগ্রহণ করতে পারে। এরপর যখন সে শয়তানি রূপ ধারণ করবে, তখন সে মানুষ মারবে। এটা ঘটবে যখন তার কুমারিত্ব হারাবে। আর যখন এটা ঘটবে, তখন কিচ্ছু করা যাবে না। সেই সর্বনাশ ঘটার আগে তাকে আমার কাছে নিয়ে এসো। তার কিশোর বয়সে পৌঁছানোর আগে আমার কাছে নিয়ে এসো, আমি তাকে মুক্তি দেব। কিন্তু তারা কখনো আসেনি। আমি জানতাম একদিন সে আসবে। সেই দিনটা এসে গেছে। আমি জানি আমার পরিচারিকা একজন নিশি। অরুন্ধতী বলল, সে নিশি নয়, সে অনেক খারাপ। সে শয়তানের কন্যা। আর সে তোমার পরিচারিকাও নয়, সে বধূ, নববধূ। না, কি? অরুন্ধতী চিৎকার করে উঠলেন। সে কি তোমার ছেলের অঙ্কশায়িনী হয়েছে? না গুরুজি, তার মা আমাকে 3 রাত কালরাত্রি পালন করতে বলেছিল, যা আজ রাতে শেষ হচ্ছে। আজ রাত থেকেই তারা একসাথে ঘুমোবে। আমাদের তাহলে এখনো সময় আছে। চলো, সে আরো শক্তিশালী হওয়ার আগে আমাদের পৌঁছতে হবে। এই কথা বলে 2 ভক্ত সহ পবিত্র জল এবং কয়েকটি ধর্মগ্রন্থ নিয়ে তাঁরা সবাই গাড়িতে বসে অরুন্ধতীর বাড়ির দিকে রওনা হলেন। সারাটা পথ অরুন্ধতী ভাবতে থাকেন। ক্রমশ সবকিছু তার পরিষ্কার হয়ে যায়। পায়ের পায়েলের আওয়াজটা মালিনীর। কিভাবে তিনি এটা বুঝতে পারেননি? মালিনী তো সর্বক্ষণ তার বিয়ের নতুন পায়েল পরে বাড়িতে ঘুরছিল। কাল রাত্রির সময় যে গেস্ট রুমে ঘুমতো সেটা 1ম তলায় স্টোর রুমের ওপরে ছিল। আর রাতের টেবিলে
মালিনী সবসময় একটা অজুহাত থাকত। অরুন্ধতী নিজের মোবাইল থেকে নিরূপাকে ফোনে ধরার চেষ্টা করলেন, কেউ ফোন রিসিভ করল না। তখন বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলেন। গুরুজি অবশ্য বললেন, অরুন্ধতির বাবা মাকে ফোন করে কোনো লাভ নেই, তাদের গুছিয়ে নিয়ে পালানোর জন্য সময় প্রয়োজন। কারণ তারা জানতো যখন ওই মেয়ে সম্পূর্ণ শয়তানি রূপ ধারণ করবে তখন তারাই ওর পরবর্তী টার্গেট হবে। ইতিমধ্যে ফোন রিসিভ করলো ও বাড়ির এক পরিচারক। সে জানালো ওরা সবাই শহর ছেড়েছে, আজ সকালেই চলে গিয়েছে, আর আজই এরাও চলে যাচ্ছে। একই সঙ্গে সে অনুরোধ করলো এখানে আর ফোন না করতে, কারণ নতুন মালিকরা শিগগিরই আসবেন। ইতিমধ্যে রাত 10টা বেজে গিয়েছে। অরুন্ধতী দৌড়ে গেল গেস্ট রুমের দিকে। আপনি কি নতুন বউকে খুঁজছেন? দেবন্তী জিজ্ঞেস করলো। তিনি ইন্দ্রনীল বাবুর বেডরুমের ভেতরে রয়েছেন ম্যাম। অরুন্ধতী দৌড়ে ইন্দ্রনীলের বেডরুমের দিকে গেলেন এবং দরজায় জোরে ধাক্কা দিলেন। ইন্দ্রনীল, দরজা খোলো, দরজা খোলো। গুরুজি ও তার ভক্তরা বাইরে দাঁড়িয়ে পবিত্র জল হাতে অপেক্ষা করতে লাগলেন। ইন্দ্রনীল, দরজা খোলো, দরজা খোলো। কি হয়েছে মা? ইন্দ্রনীল তার জামা কাপড় গুছিয়ে বাইরে আস্তে আস্তে বলল। মুখে হাসি ফুটে উঠল। অরুন্ধতী ঘরের ভেতর উঁকি মেরে লণ্ডভণ্ড বিছানা দেখতে পেলেন। দেখলেন মালিনী তাঁর দিকে এক পৈশাচিক হাসি নিয়ে তাকিয়ে রয়েছে। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।